আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় স্মার্ট শিক্ষা, প্রয়োজনীয়তা ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের আরটিভির স্টুডিওতে আছেন শিক্ষা মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদ আক্কি চৌধুরী এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। দর্শক, সারা বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবের পদধ্বনি শোনা যাচ্ছে। উন্নত দেশগুলোর অনেক খাতেই এআই চালিত ভারী ও হালকা যন্ত্রের ব্যবহার জোরে সোরে শুরু হয়ে গেছে। ফলে আগামী দিনগুলোতে বিশ্বজুড়ে শ্রমভিত্তিক কাজের সুযোগ সীমিত হয়ে যাবে, বাড়বে মেধাভিত্তিক কর্মসংস্থান। উৎপাদন ও বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকেও হাঁটতে হবে সেই পথে। নতুন যুগ ও পরিবর্তিত চাহিদা বিবেচনায় রেখে বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছে। সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন, কারিকুলাম যুগ উপযোগী করতে নানান এক্সপেরিমেন্ট করছে। শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার, রাষ্ট্রীয় বিনিয়োগ বৃদ্ধি সহ নানামুখী উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগে সত্যিকার অর্থে দক্ষ জনসম্পদ কতখানি তৈরি হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, পরীক্ষা নির্ভর দেশের শিক্ষা ব্যবস্থা তরুণদের মাঝে মানবিক মূল্যবোধ, নীতি নৈতিকতা, আদর্শ বিকশিত করতে পারছে না। সরকার পরীক্ষার সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে, তবে তা নিয়েও সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন, দেশের শিক্ষার সুযোগ ব্যবহৃত হলেও মান নিয়ে রয়েছে প্রশ্ন। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিবেশী দেশগুলোর তুলনায় ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে। ফলে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটকেও উন্নত দেশগুলো প্রত্যাশিত মূল্যায়ন করছে না। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাদের সিংহভাগের কাজের সুযোগ হলেও সক্ষমতা, দক্ষতা ও যোগ্যতার অভাবে মাথাপিছু আয়ের দিক থেকে প্রতিবেশী দেশগুলোর তুলনায় থাকছে পিছিয়ে। আবার দেশে শিক্ষার হার ব্যাপকভাবে বাড়লেও বহুজাতিক উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে দক্ষ জনবলের মোট চাহিদার একটি বড় অংশই পূরণ হচ্ছে বিদেশ থেকে লোক এনে। এতে প্রতি বছর $6 বিলিয়ন বেশি চলে যাচ্ছে বিদেশে। এমন এক বাস্তবতায় যোগ্য, সক্রিয় ও দক্ষ জনবল তৈরিতে শিক্ষণ ও প্রশিক্ষণ পদ্ধতি যুগোপযোগী করার উপায় নিয়ে আজ আমরা আলোচনা করব উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব রাশেদ আক্কি চৌধুরী, শুরুতেই দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষণ ও প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই। যুগের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ নাগরিক তৈরিতে দেশের শিক্ষা খাত কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ, আরটিভিকেও বিশেষ ধন্যবাদ। শিক্ষা নিয়ে আয়োজন কম করা হয়, আসলে বেশিরভাগই রাজনীতি, অর্থনীতি এগুলোই সবসময় সামনে থাকে আলোচনার ক্ষেত্রে। আপনারা যে এটা আয়োজন করেছেন বিশেষ ধন্যবাদ। এবং সেটার জন্য যে প্রশ্নটা আপনি করেছেন সেটার মধ্যেই কিন্তু আপনাদের কাজের একটু নিহিত আছে আজকের এটা আলোচনার উদ্দেশ্যটা। যে প্রথম হচ্ছে যে আমরা শিক্ষার মাধ্যমে কি চেয়েছি, কি করছি, কি পাচ্ছি। আর দ্বিতীয় হলো যেটা পাচ্ছি সেটা কিভাবে পাচ্ছি। এই যে আপনি মূল্যায়ন বললেন বা যেভাবে করা হচ্ছে সেটা সঠিক কিনা, এটা একটা বড় প্রশ্ন বটে। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ তো একটা জায়গায় এগিয়েছে, সংখ্যার দিক থেকে কিন্তু আমরা প্রচুর এগিয়েছি। মানের দিক থেকে এখনো অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং সেখানে যদি এখন আপনি যদি মাধ্যমিকে শিক্ষকদের জিজ্ঞেস করবেন, তারা বলবেন যে আমরা প্রাথমিক থেকে যাদের পাই তাদেরকে দিয়েই আমাদের কাজ চালাতে হয়। এবং তারপরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বলবে যে আমরা এদেরকে পাচ্ছি এই ব্যবস্থার মধ্য দিয়ে, এবং এর চেয়ে বেশি আমরা তো কিছু করতে পারি না এদের নিয়ে। এই জায়গাটাতে তাইলে প্রথমেই যে জিনিসটা আসতে হবে আমাদের, সেটা হলো একদম প্রাথমিক থেকে অন্তত দ্বাদশ শ্রেণী পর্যন্ত ন্যূনতম মানের শিক্ষার সবার জন্য, যেটা কিন্তু সরকারের একটা অঙ্গীকার, যেটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। সেই জায়গায় আমরা এখনো যেতে পারিনি। এবং সবাই আমরা সবসময় শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, ব্যবস্থাপনাটার দিকে তাকাই না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা পৃথিবীর মধ্যে একটা বিশাল কর্মযজ্ঞ। উনি তো দেখে এসছেন এবং সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 4 কোটির উপরে শিক্ষার্থী পুরো শিক্ষায়, এটা পৃথিবীর বহু দেশের জনসংখ্যাও নেই 4 কোটি। সেই জায়গায় আমরা এই ব্যবস্থাপনাটার মধ্যে এতগুলো ত্রুটি থেকে গেছে এবং ক্রমাগত চলছে। প্রথম তো হলো যে আমরা এই ব্যবস্থাপনাটা অসম্ভব রকম সেন্ট্রালাইজড। আমাদের
দেখলেন তো আমরা এই যে বিশাল গরমের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগলাম, আমরা ছুটি দেব কি দেব না, এটা স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারই নাই বলতে গেলে। কারণ এই জায়গাটাতে এত বড় জনগোষ্ঠীর জন্য আমরা যে কর্মসূচিটা নেই, যেটা করি, সেটার কিন্তু এত বেশি কেন্দ্রীভূত সব কিছু একদম। পাঠ্যপুস্তক তো বুঝলাম বা শিক্ষাক্রম বুঝলাম, এগুলো একটু তাত্ত্বিক বিষয়, কিন্তু স্থানীয়ভাবে শিক্ষার্থীরা কিভাবে পড়বে, কিভাবে সামনের দিকে এগোবে ইত্যাদি সব কিছু, এমনকি স্কুল বন্ধ থেকে শুরু করে সব কিছুই কেন্দ্রীভূত এখান থেকে, ঢাকার থেকে সিদ্ধান্ত হয়। দ্বিতীয়, আমাদের শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে বিশাল একটা বৈষম্য আছে। নগর, শহর এবং গ্রামের বৈষম্য, ছেলেমেয়ের বৈষম্য, তারপরে আছে নানা ধরনের জাতিগত বৈষম্য। সেই জায়গা থেকে যেমন আমি যদি বলি, আমাদের আদিবাসীরা কোথায় অবস্থান করছে এই সবার জন্য শিক্ষা, আমার চা বাগানের শিক্ষার্থীরা কোথায় আছে, কুড়িগ্রামের চরের শিক্ষার্থীরা আছে, এই বৈষম্যটা আমাদের অর্থনৈতিক বৈষম্যের সাথে এই বৈষম্যটাও বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। অসম একটা শিক্ষা ব্যবস্থা, এবং সেই জায়গাটাতে আমি মনে করি মানের জায়গাটায় যদি আসি, মান তো রাতারাতি উন্নত করা সম্ভব না, দীর্ঘদিন ধরে চলে এসছে। আর কোভিডকালীন সময়ে আমরা আরও অনেক বেশি বলতে গেলে মানে নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছি, নানাভাবে চেষ্টা করা হয়েছে, সরকারকে সাধুবাদ দেব, চেষ্টা করা হয়েছে, কিন্তু সবার কাছে পৌঁছাতে পারিনি আমরা। ফলে একটা গোষ্ঠী তো পিছিয়েই গেছে। মানের যে সংকটটা আগে ছিল, সেটা একটা বিপর্যয়ের দিকেই আমরা চলে গেছি। ধন্যবাদ আপনাকে জনাব নুরুল ইসলাম খান। আমরা স্মার্ট শিক্ষার কথা বলছি, কিন্তু এই স্মার্ট শিক্ষার স্বরূপটা আসলে কেমন, এর লক্ষ্যটা কি, এবং এই লক্ষ্য অর্জনের জন্য প্রক্রিয়াটা কেমন হওয়া প্রয়োজন? আমার কাছে মনে হয় যে সরকার যেটা স্মার্ট ইকোনমির কথা বলছে, এটা আর কিছুই না, নলেজ ইকোনমি। তো নলেজ ইকোনমির বেসিক টেনেট হচ্ছে কিন্তু মানুষ। এই মানুষের এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে শুরু করে সেসব বিষয়গুলো এখানে প্রধান। তো সেইটা প্রধান ভাবলে শিক্ষাই কিন্তু প্রধান বিষয়। এখন আমরা দেখি, আমি জানি না কেন এটা হয়েছে, অনেক দিন থেকে হয়ে আসছে, আমাদের একটা ম্যান পাওয়ার ব্যুরো আছে, তার কাজ কি বিদেশে কি চাহিদা আছে সেটা ঠিক করার। কিন্তু আমরা ঘরের ভিতরে আমাদের কোন ধরনের ম্যান পাওয়ার সেরকম কিন্তু কোনো অফিস নেই, ডাইরেক্টরেট নেই, কিছুই নেই। ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়, সেটা হচ্ছে পোস্টিং টোস্টিং এসব দেখে, ট্রেনিং দেখে, এখন ট্রেনিং দেখে, এক সময় ট্রেনিং ছিল না। কিন্তু আনফর্চুনেটলি তার কোনো ওরকম ডাইরেক্টরেট নাই যে দেখবে সার্ভে করে এই বছর কত ইঞ্জিনিয়ার দরকার, এই বছর কত ডাক্তার দরকার, এরকম কোনো হিসাব কিতাব নেই। সুতরাং খুব যদি হাস্যতে বলি, আমাদের ব্যবস্থাটা এরকম যে বউয়ের শাড়ি না কিনে ভাবির শাড়ি কেনার মতো। তখন বিদেশে কি চাহিদা আছে সেটা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি, কিন্তু এটা নেই, কেন নেই এটা বলা খুব মুশকিল হবে। এটা একটা বিষয়, এটা দেখা দরকার আমাদের। আমি মনে করি প্রথমে এই চাহিদা অনুযায়ী ঢেলে সাজানো দরকার শিক্ষাকে। কিভাবে ঢেলে সাজানো দরকার, এমনি কমন সেন্স থেকে বোঝা যায় কোন ধরনের ডিপার্টমেন্ট খুলতে হবে, কোন বিষয়ে সিলেবাস হবে, এটা একটা জিনিস। দ্বিতীয় আর একটা হচ্ছে যে টেকনিক্যাল এডুকেশনের কথা বলছি। তৃতীয় হচ্ছে আমাদের শিক্ষার ফোকাস। আমরাও ছোটোবেলার থেকে শুনে আসছি যে চাকরি বাকরি এসব সবাই বলে, কিন্তু আসলে শিক্ষার ফোকাসটা হওয়া উচিত এন্টারপ্রেনিয়রশিপ। আমি মনে করি পিএসসিকে সোশ্যাল মোবিলিটি স্টাডি করা উচিত। সেটা হলে যখন নিচের থেকে উপরে আসবে, উপরের থেকে নিচে আসবে, তখন কিন্তু এই জিনিসটা থাকবে না। এক সময় ছিল, আমি লক্ষ্য করেছি, এখন গ্রামের কৃষকের ছেলে বা গ্রামের ছোট ব্যবসার ছেলে কেউই মানে 100 জনে একজনও বিসিএসে কোয়ালিফাই করে না। শুধু একটা ভালো দিক আছে, টিচারদের ছেলেমেয়েরা করে। আমি দেখি, আমি আগে যা দেখেছি যখন চাকরিতে ঢুকেছি তখন থেকে তো ট্রেনিংয়ের সাথে জড়িত, এখনও দেখি যে মোটামুটি একটু ভালো হয়েছে টিচারদের ছেলেমেয়েরা, কিন্তু এটা আসছে না। তার মানে সোসাইটি একটা সেগ্রিগেটেড হয়েছে, এর একটা নেগেটিভ ইফেক্ট আছে। সুতরাং আমাদের শিক্ষাকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। ফাইনালি একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে শিক্ষায় আমরা নলেজ ক্রিয়েট করি, কিন্তু নলেজ ক্রিয়েট শুধু বিদ্যালয়ে শিক্ষালয়ে হয় না, তারা যখন কাজে যায় ওখান থেকে সেখানেও নলেজ ক্রিয়েট হয়। সেই যে আদান প্রদানটা, এই যে ফ্লোটা, এই যে কনভেকশন কারেন্ট, সেটা কিন্তু আমাদের এখানে নাই বললে চলে। এই আন্ডারস্ট্যান্ডিংটা, ওই যে বলি সোশ্যাল
যেহেতু মোবিলিটি নেই, সুতরাং আন্ডারস্ট্যান্ডিংয়েরও কিন্তু অভাব আছে। সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের কাজ করা দরকার। আর রিসার্চের কথা নাই বললাম, রিসার্চ আমি মনে করি গভর্নমেন্ট থেকে আমিও কাজ করেছি, কিন্তু আসলে কাজ করতে করতে যখন অভিজ্ঞতা হয় তখন আর সময় থাকে না। এটা ভেরি ইন্টারেস্টিং বিষয়। অনেক বিষয় কিন্তু যখন কাজ করেছি তখন বুঝতাম না, তারপরে শেষের দিকে এসে বুঝেছি, তখন দেখি আর সময় নেই। আসলে সরকার থেকে একটা কোন দিকে আমাদের রিসার্চ দরকার সেটা মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমি দেখেছি, ওরা ঠিক করে দিয়েছে। সেই দিকে রিসার্চ করতে হবে, যেটা আমার বেশি সুবিধা হবে। বস্তা ভাষা রিসার্চ করে লাভ নেই, যেহেতু রিসোর্সের একটা লিমিটেশন আছে। এই সবগুলো মিলে আর কি হোলিস্টিক্যালি চিন্তা করতে হবে। ধন্যবাদ আপনাকে প্রকৌশলী আবু বকর হানিফ। বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স মাস্টার্সের সার্টিফিকেটটি উন্নত দেশগুলোতে গিয়ে তরুণরা আসলে কতখানি মূল্যায়ন পাচ্ছে, কিংবা তাদের জব কিংবা কাজের ক্ষেত্রে তারা কি সুবিধাটা পাচ্ছে, কিংবা কোনো প্রতিবন্ধকতা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটা রেকগনাইজ পৃথিবীর যে কোনো জায়গায় আছে। তা না হলে এই দেশ থেকে ব্যাচেলার ডিগ্রি করে ওখানে সরাসরি মাস্টার্সে কিভাবে ভর্তি হচ্ছে? রাইট। বাট আমি পৃথিবীর অন্যান্য কান্ট্রিতেও ঘুরে দেখেছি যে ওই দেশের ইউনিভার্সিটিগুলো গ্লোবাল রেকগনিশনের জন্য বা আমেরিকান যে রেকগনিশন আছে, রেকগনিশনের যে অথরিটি আছে, সেটা লিস্টেড হয়। তো বাংলাদেশের এসব যে 175 ইউনিভার্সিটি আছে, তার কোনোটাই হয়তো গ্লোবাল রেকগনিশনের জন্য হয়তো চেষ্টা করে নাই বা হয় নাই। এছাড়া ইন্টারনাল রেকগনিশনেরও দরকার রয়েছে। তো মূলত আমি যেহেতু উচ্চশিক্ষা নিয়ে বলবো, কারণ উচ্চশিক্ষা নিয়ে আমি কাজ করেছি লাস্ট 20 ইয়ার্স। স্কিল ডেভেলপমেন্টের উপরে আমি পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আমেরিকাতে কাজ করেছি, যার মাধ্যমে প্রায় 10,000 পিপলকে, ইমিগ্রেন্টকে আমেরিকার মেইন স্ট্রিমে 6 ফিগার্সের জব দিতে পেরেছি। এখন আমি একটা ইউনিভার্সিটির সাথে আছি। আমি দেখেছি যে ট্রেডিশনাল ইউনিভার্সিটি ডিগ্রি দেয় এবং স্টুডেন্ট একাডেমিক নলেজ নিয়ে সে এন্ট্রি লেভেল জব খোঁজে, কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনার স্কিল দরকার হয়, এক্সপিরিয়েন্সের দরকার হয়, ফলত সে ফ্রাস্ট্রেটেড হয়। তা আমি এই 20 বছরের অভিজ্ঞতার আলোকে দেখেছি যদি একাডেমিক ডিগ্রির পাশাপাশি স্কিলটাকে ইন্টিগ্রেট করা যায়, তাহলে সে অনায়াসেই আপনার মিড টু সিনিয়র লেভেলে জব পায়। তো সেই জিনিসটাকে আমি ফোকাস করছি আমার ইউনিভার্সিটিতেই, সেই জিনিসগুলো আছে। এবং স্কিল বেজ এডুকেশনের জন্য যেটা দরকার, যে প্রফেসর, যে ফ্যাকাল্টি মেম্বার যারা, ওনাদেরকে তো সেই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হতে হবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে, বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে তাদেরকে টিচার হিসেবে নেওয়া হয়, কিন্তু টিচার হিসেবে নিলে কোনো আপত্তি নাই, অবভিয়াসলি ট্যালেন্ট, কিন্তু ওনাদেরকে যদি অ্যাফিলিয়েটেড করা যায় যে ইন্ডাস্ট্রির সাথে, যে 2 বছর 3 বছর ইন্ডাস্ট্রিতে কী রিকোয়ারমেন্ট আছে সেটা জেনে সেটাকে ইন্টিগ্রেট করা এবং সেই হিসাবে স্টুডেন্টদেরকে তৈরি করা, অর্থাৎ ক্রিয়েটিং দ্য রেপ্লিকা অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইনটু দ্য ক্লাসরুম সেটিংস, তাহলে আপনার একটা ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা কোলাবোরেশন তৈরি হবে, ইকোসিস্টেম তৈরি হবে এবং স্টুডেন্টরা বেনিফিট হবে। জি, ধন্যবাদ রাশেদা চৌধুরী। বেশ কয়েক বছর ধরে এই দেশের শিক্ষণ, প্রশিক্ষণ পদ্ধতি এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে একরকম এক্সপেরিমেন্ট চলছে। কতখানি উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন? কতখানি সফল পাওয়া যাচ্ছে? আমি বারবারই যে কথাটা বলবো যে সংখ্যার দিক থেকে কিন্তু আমাদের বেশ ভালোই পার্টিসিপেশন বলি, এগিয়ে যাওয়া বলি, এগুলো হচ্ছে। প্রথম হলো যে খুব দ্রুত চেঞ্জ না, চেঞ্জটা এসছে প্রয়োজনে কিছুটা। আমি বলবো 2013 সালের পরে আমরা কিন্তু শিক্ষাক্রম সংস্কার করিনি। দুনিয়াটা তো বদলে গেছে। 16 সালে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাও করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমরা যখন এটাতে হাত দিয়েছি ততদিনে দুনিয়া অনেক বদলে গেছে। কিন্তু আমাদের একটা বড় সমস্যাটা যেটা হয়ে যায় সেটা হলো যে আমরা যখন এই সিদ্ধান্তগুলো ঢাকায় বসে নেওয়া হয়, তখন যারা অংশীজন বলি বা স্টেক হোল্ডার বলি, মা বাবাদের, শিক্ষকদের, শিক্ষা প্রতিষ্ঠান, 4টা অংশীজন তো, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রশাসন, এদেরকে সাথে নিয়ে কিন্তু করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। সিদ্ধান্তগুলো নেওয়া হয়, বলা হয় পাইলটিং করা হয়েছে, পাইলটিং করে দেয়া হয়, তারপরে করা হয়। কিন্তু এখানে উদ্যোগটা বা সদিচ্ছাটা ভালো, কিন্তু ঘুরে ফিরে যে কথাটা আসছে যে এত এক্সপেরিমেন্ট, এত পরীক্ষা নিরীক্ষা,
পরীক্ষা নিরীক্ষা এটা তো একটা সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু এই যে শিক্ষাক্রমের কথা বলছেন আপনি, শিক্ষাক্রমটা যথেষ্ট অগ্রসরমুখী একটা শিক্ষাক্রম। আগামীর দিকে তাকিয়ে স্মার্ট বাংলাদেশের কথা বলি আর যাই বলি, একটু করা হয়েছে যাতে, যেটাকে বলা হয় উনি যেটা বললেন, আমরা সার্টিফিকেট সর্বস্ব মানে সনদ সর্বস্ব মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার একটা প্রয়াস। এটা রাতারাতি তো সম্ভব না। আমি তো তৈরি করিনি, আমার শিক্ষক তৈরি করিনি, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করিনি। কথা বলেন শুরুতেই কিন্তু যে 2016 পরে যখন যাও বা দেরিতে হলেও যখন শুরু হয়, তখন কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছিল টিচার্স আর নট রেডি। হ্যাঁ, টিচার্স আর নট রেডি, এবং টিচার্সদের বেসিক কোয়ালিফিকেশনে উনি যেটা বললেন, উনি ওই যে এনটিআরসি চালু করা হয়েছে, দেখেন এনটিআরসি করতে গিয়ে এটা হাইকোর্টে রিট হয়ে গেল। কি কারা করলেন? শিক্ষকরাই করলেন। এই যে কোচিং বাণিজ্যের বিরুদ্ধে নীতিমালা দিল শিক্ষা মন্ত্রণালয়, সেই নীতিমালা চ্যালেঞ্জ করলেন তারা। আপনি যে শিক্ষার কথা বলছেন, আসলে এটা নিয়ে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে যে দেশে আদর্শিক এবং ভালো শিক্ষকের অভাব টাকা ধারণ করেছে, যেটা সবাই বলছে। মেধাবীরা শিক্ষকতা পেশায় আসছে না। আপনার প্রাইমারিতে তো মেধাবী শিক্ষকদের আসলে পাওয়াটা খুবই, অথচ সবচেয়ে বেশি জরুরি ছিল যেখানে মানে যেটাকে বলা হয় শিক্ষার আতুরঘর, যেখান থেকে মানে একটা ছোট বাচ্চা যত ভালো শিখবে তার কিন্তু ফিউচার তারা অত ভালো ইয়েতে যাবে, সেখানে আরো বড় ক্রাইসিস। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার উপায়টা কি, আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি স্মার্ট শিক্ষা প্রয়োজনীয়তা ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব রাশেদ আক্কি চৌধুরী, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে দেশে আদর্শিক এবং ভালো শিক্ষকের অভাব প্রকট আকার ধারণ করেছে এবং শিক্ষকত পেশায় মেধাবীদের দেখা যাচ্ছে না, তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার উপায় কি? প্রথমত আপনি যেটা বললেন যে মেধাবীরা আসছে না, শিক্ষকরা কিন্তু ডিগ্রি নিয়ে আসছেন। এখন মাস্টার্স ডিগ্রিও হোল্ডার আছেন আমাদের প্রাইমারির শিক্ষকরা প্রচুর, কিন্তু তাদের মেধা কতটুকু সেই জায়গাটা তো প্রশ্ন শুরু থেকেই থেকে যাচ্ছে। তো এটা মেধাভিত্তিক যদি শিক্ষক সমাজ হতে হয়, তাহলে তাদের জন্য একটু গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে এখানে, যে তাদের জন্য ইনসেনটিভ কতটুকু আছে, পরিবেশ কতটুকু আছে, এবং আসছে না কেন সেটার আরেকটি কারণ আছে। প্রাথমিকে পিএসসি হয় না, প্রাথমিকে কোনো ক্যাডার সার্ভিস নেই, আছে প্রাথমিকে কোনো ক্যাডার নেই, মাধ্যমিকে আছে। এখন প্রাথমিকে যদি ক্যাডারই না থাকে, অথচ দরকার ছিল কিন্তু ওখানে, হ্যাঁ আমার ওখানে ছিল ক্যাডার। একজন যোগ্য দক্ষ প্রধান শিক্ষক কেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি হতে পারবেন না? জি, ধন্যবাদ আপনাকে। জনাব ইসলাম খান, কেউ কেউ বলছেন দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা না পারছে সুনাগরিক তৈরি করতে, না পারছে দক্ষ জনসম্পদ তৈরি হতে। এর কারণটা কি এবং এর সংকটটা কোথায় বলে মনে করেন আপনি? আমার কাছে মনে হয় যে শিক্ষার একটা বড় জিনিস হচ্ছে শিক্ষক। প্রাইমারিতে পিটিআই আছে প্রচুর, কিন্তু আপনি কোর্সগুলো যদি লক্ষ্য করেন অনেকগুলো, যেমন ইন্টারপার্সোনাল স্কিল বা রাইটিং স্কিল, এরকম অনেকগুলো সেরকম আলাদা ছোট ছোট কোর্স কিন্তু নাই। ট্রেনিং আছে, লম্বা লম্বা ট্রেনিং প্রাইমারিতে। এখন সেকেন্ডারিতে যদি দেখি, সেকেন্ডারিতে কিন্তু কোনো ভালো ট্রেনিং ব্যবস্থা নেই। টিটিসি আছে, টিচার ট্রেনিং কলেজ, এগুলো কিন্তু আসলে টিচার এডুকেশন, টিচার ট্রেনিংয়ের না। আমার কাছে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো, এবং তাও ইনসাফিসিয়েন্ট। সুতরাং আমি থাকতে একটা ডিজাইন করে দিয়ে এসেছিলাম যে প্রধান শিক্ষকের বেশ লম্বাই, সেটা প্রথম ফাউন্ডেশনের মতো। তারপর আর দেখি কোনো ছোটোখাটো 2 দিনের 3 দিনের 4 দিনের 1 সপ্তাহের করতে হয়, কিন্তু এটা ট্রেনিংয়ের মোটেই ভালো ব্যবস্থা নেই। এখন তো আসলে বিল্ডিং লাগে না, যে কোনো জায়গায় কমিউনিটি সেন্টারেও আসলে দরকার হচ্ছে ট্রেনার আর একটা পরিবেশ, অন্য কিছু যন্ত্রপাতি, কিছু কন্টেন্ট ম্যাটেরিয়াল। তো সেইটা ট্রেনিংয়ের কিন্তু ভালো ব্যবস্থা নেই। প্রশিক্ষণ একটা বড় জিনিস, কিন্তু সাইকোলজিক্যাল বিষয়ে কিন্তু একটা বিষয় আছে, সেটা আমরা একটা স্টেজ আছি, হওয়া উচিত। সবচেয়ে বড় কথা আমি মনে করি, প্রাইমারি যেমন হয়েছে আমরা অনেক সবাই চেষ্টা করে সরকারি করেছি, সেকেন্ডারি সরকারি করা উচিত। সরকারি হলে একটা আলাদা দরদ থাকে, ছেলে আর জামাই কিন্তু এক হয় না, সুতরাং ছেলে বানানো। ধন্যবাদ আপনাকে প্রফেসর আবু বকর হানিফ।
চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনবল তৈরিতে প্রশিক্ষণ পদ্ধতি কেমন হওয়া দরকার বলে আপনি মনে করেন? শিক্ষা কারিকুলামের কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? Well, definitely STEM ক্যাটাগরিতে এমফেসাইজ করা উচিত, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথ, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, যেসব রোবোটিক্স, আইওটি, এইসব কোর্সগুলোর উপরে নজর দেওয়া উচিত। এরপরে আপনার যে ইন্ডাস্ট্রিয়াল যে কোলাবোরেশন যেটাতে আপনার ইন্ডাস্ট্রির উপকার হবে এবং সেটার অনুসারে কোর্স কারিকুলাম ইউনিভার্সিটি এবং আপনার ইন্ডাস্ট্রি এই দুইটার যে কোলাবোরেশনের কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, সেটা কিন্তু আসলে এখনো অনুপস্থিত। এবং কারিকুলামগুলোকে ঢেলে সাজানো, রি-ইঞ্জিনিয়ারিং করা। কারিকুলাম হয়তো দেখা গেল 10 বছর আগে করেছে, কিন্তু এটা মডার্নাইজ করা উচিত, বেসড অন ইন্ডাস্ট্রি নিড, সেটাকে আপনার অ্যাডপ্ট করা উচিত। এরপরে আপনার এন্টারপ্রেনারশিপ, স্যার যেটা বললেন, এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন, এইটাকে এমফেসাইজ করা উচিত, যাতে করে যে কেউ শুধু চাকরির জন্য করবে না, সে যখন ব্যাচেলার ডিগ্রি করবে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকেই সে হয়তো টুকটাক কাজ করা শুরু করবে এবং তার মাথার মধ্যে একটা কিছু আসবে এবং সে তখন পড়াশোনা শেষ করার সাথে সাথে একটা কোম্পানি খুলে সে নিজে কিছু করতে পারবে। এই এন্টারপ্রেনারশিপ, এটাকে আপনার নজর দেওয়া উচিত। এরপরে আপনার এই যে টিচার এবং যে ফ্যাকাল্টি মেম্বার, এদেরকে স্কলার প্লাস প্র্যাকটিশনার হতে হবে। আমার ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রায় 130 ফ্যাকাল্টি মেম্বার্স আছে, তার মধ্যে প্রত্যেকটাই 4 থেকে 30 বছরের এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। যে সাবজেক্টে পড়াবে সেটা যদি 4 বছরের কম হয় আমরা নিয়োগ দিই না। গ্লোবালাইজ মার্কেটে আপনার এই বাংলাদেশ থেকে পড়াশোনা করেও পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারবে, কিন্তু সেটার জন্য তো কমিউনিকেট করতে হবে। বাংলায় তো কমিউনিকেট করতে পারবে না, ইংরেজিতে বুঝে নেবে, ইংরেজিতে বুঝিয়ে দেবে, তাহলেই সেটা সম্ভব আমি মনে করি। আর ডেফিনেটলি রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এবং এটার উপরে নজর দেওয়া উচিত এবং এটাকে উৎসাহিত করা উচিত। এবং এই এখন যে সরকার, গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আপনার স্কিল ডেভেলপমেন্টের উপরে নজর দিচ্ছেন, ইনোভেশন, রিসার্চ, ইনকিউবেশনের উপরে চেষ্টা করছেন, নজর দিচ্ছেন, সাকসেসফুল হচ্ছেন। তো এটাকে আর একটু বাড়ানো উচিত। জি, ধন্যবাদ রাশেদা কে চৌধুরী। আমাদের কিন্তু ইউনিভার্সিটিগুলোতে টিচারদের আসলে তেমন কোনো প্রশিক্ষণের ব্যবস্থাই নেই। মানে আমরা জেনে বেশ অবাক হচ্ছে যে একজন শিক্ষক মানুষের কোনো বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই। স্মার্ট এডুকেশনের কথা আমরা বলছি, আসলে তো শিক্ষা ব্যবস্থা মানে আদৌ কি স্মার্ট, মানে এখনো গতাগতি করে গেছে অনেকটাই। আপনার কাছে শুনতে চাচ্ছি আসলে কি করা যায়। এখন ধরেন এই প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত যেটা আমরা ধরি, সেখানে উনিও বারবার প্রশিক্ষণের কথা বলছেন। মানে শিক্ষকদের যদি আমরা ধরি যে শ্রেণীকক্ষের চালিকা শক্তি, তাহলে তাদের প্রশিক্ষণ তো সবার আগে দরকার। তারা তাদের শিক্ষার্থীদেরকে কিভাবে করবেন, এবং এখানে আমি বলবো যে সফট স্কিলটাও অনেক দরকার। যে শিক্ষক, আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে একটি মতামত জরিপ করেছিলাম যে প্রাথমিকের শেষ 5 আর 6 সেকেন্ডারি, তারা বলেছিল সবচেয়ে প্রিয় শিক্ষক হলেন যিনি আদর করে পড়ান। এই সামান্য জিনিস এই শিক্ষার্থীরা যে বলেছে, সেই জায়গাটার থেকে আমি মনে করি যে সফট স্কিলস সেটার সাথে বিশ্ববিদ্যালয়ে আসার পরেও, আপনি তো প্রশিক্ষণের কথা বলেছেন, কিন্তু কয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন হাতে গোনা যারা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে বসে তাদেরকে ওইভাবে, তিনি তো একজন রোল মডেল হবেন, ওইটা অনুপস্থিত থাকে। আর প্রশিক্ষণ না থাকার কারণে তাদের শিক্ষার্থীরা, এখন তো দুনিয়া অবারিত, যারা সুযোগ পায় তারা তো গুগল থেকে শুরু করে ইন্টারনেট থেকে তারা করে নিচ্ছে, কিন্তু নিম্নবিত্ত বা বিত্তহীন পরিবারের সন্তানেরা এই সুযোগগুলো তো পায় না। তো শিক্ষকই তো সেখানে সুযোগটা করে দেওয়া উচিত। আরেকটা বিষয় আমি একটু আসবো, এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, এই জিনিসটা ভীষণ রকম অনুপস্থিত। দেশের শিক্ষা ব্যবস্থা ক্রমাগত ব্যয়বহুল হচ্ছে, এবং ব্যয়বহুলটা যে আসলে সাধারণ মানুষের কিংবা বাবা মার কিন্তু ত্রাহি অবস্থা। একটা কিন্ডারগার্টেনের বাচ্চা, একটা স্কুলের বাচ্চা, একটা কলেজের ছেলে কিংবা একটা কলেজের কিশোর কিশোরী,
তাদের শিক্ষার জন্য যে ব্যয়, একটা হলো স্কুলের ব্যয়, আরেকটা হলো গিয়ে তাদের প্রাইভেট টিচার, কারণ তাকে তো কারো গাইড নিয়ে পড়তে হবে। এটা শিক্ষার লক্ষ্য অর্জনে আসলে কতটা চ্যালেঞ্জ তৈরি করছে এবং করণীয় কি এই ক্ষেত্রে? অনেকখানি করছে, কারণ আমি যদি গবেষণার তথ্য বলি তাইলে তো ইউনেস্কো একটি গবেষণা করেছে 13টা দেশের উপরে। সেইখানে ইউনেস্কো দেখিয়েছে যে 23 সালেই তারা এটা শেয়ার করেছে বাংলাদেশেও। সেখানে বলেছে যে বাংলাদেশের শিক্ষায় খরচ 71% মা বাবার পকেট থেকে আসে, আউট অফ পকেট এক্সপেন্সেস, শিক্ষার জন্য ব্যয়, আপনি যেটা বললেন। জি, সেই জায়গাটা থেকে আমরা যদি বলি যে এটা রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে, কোথায় সেটা বাড়াবেন? আপনি তো খালি ইনফ্রাস্ট্রাকচার বা শিক্ষক বললে হবে না, এই যে বললেন বারবার প্রশিক্ষণ ইত্যাদিতে, ওই সব জায়গায় যদি আমরা না করতে পারি তাহলে এই যে বৈষম্যগুলো কিন্তু বাড়ছে প্রচণ্ড রকম। এখন তো ইনফ্লেশনও অ্যাডজাস্ট করা হয় না শিক্ষায় ব্যয়ের ক্ষেত্রে, এত ইনফ্লেশন সব কিছুতে। করোনার সময় আমরা কি দেখেছি, প্রণোদনা এসছে। তাহলে সামনে যে বাজেট আসছে, এবারের বাজেটে শিক্ষা খাতের জন্য কেমন বরাদ্দ আপনি আশা করেন? একটা তো হচ্ছে সরকারের কমিটমেন্টের জায়গায় ধীরে ধীরে যেতে হবে। 4 থেকে 6% না হয় বুঝলাম যে সম্ভব না এই মুহূর্তে, আমাদের অর্থের যোগান আসবে কোত্থেকে, সেই জায়গায়ও একটা উত্তর আছে। এই যে গবেষণা তো বলছে যে বাংলাদেশের দুর্নীতির কারণে 2% জিডিপি হারিয়ে যায়, ওটা কমালেও তো আমরা পেতে পারি, 1% কমলেও তো কমলেও যেতে পারে। কিন্তু এখানে আমাদের ওই পরিকল্পনাটার মধ্যেই ঘাটতি আছে, শিক্ষাটা অগ্রাধিকার পায় না একটা। দ্বিতীয়, শিক্ষাকে তো বাজেটে সবসময় যে রূপপুর পারমাণবিক প্রকল্পের সাথে অথবা এই ধরনের ধরে দেয়া হয়, পুরো বাজেট দেখানো হয়। আরেকটা বিষয় আছে শিক্ষায় অর্থায়নের ক্ষেত্রে, যেটা নিয়ে যে দুর্নীতির কারণে অর্থায়নটাও যথাস্থানে যথাযথভাবে বিনিয়োগ করা যায় কিনা। আরেকটি আছে, উনি জানেন, আমরা দেখেছি ব্যবহার করতে পারে না। এই বছর আমরা দেখলাম বাজেট রিভিশনে শিক্ষা এবং স্বাস্থ্যে 4,000 কোটি টাকা কমলো, অথচ এই দুইটাই মানব সক্ষমতা বিনির্মাণের সবচেয়ে বড় জরুরি বিষয়। ধন্যবাদ। তাহলে ব্যবহার করার সক্ষমতাও আমাদের, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। আমি যখন সচিব ছিলাম তখন অনেক মন্ত্রণালয় টাকা খরচ করতে পারিনি। তখন আমি মন্ত্রী মহোদয়কে বলেছি আমাকে দেন, আমি খরচ করব। তো আমার বাজেট শেষ করে আমি অতিরিক্ত 300 কোটি এনেছিলাম। যখন এনেছি তখন আমার অফিস থেকে আমাকে বলছে, স্যার এটা আমরা পারবো না, এবং শেষ পর্যন্ত আমাকে 30 কোটি টাকা ফেরত দিতে হয়েছে 300 কোটির। তার কারণ আসলে বলে টাকা দেন কিন্তু খরচ করার সক্ষমতা নেই। তার কারণ খরচ করতে গেলে একটা পরিকল্পনা লাগে। এখনই পরিকল্পনাটা হয় না, আরও 2-3 বছর আগের থেকে এখন যে সিস্টেম হয়েছে করা লাগে। তো সেখানে একটা বিষয় আছে। দ্বিতীয় আর একটা বিষয় আমি মনে করি যে আসলে শিক্ষায় খরচ বলতে আমাদের এখানে বোঝায় বিল্ডিংয়ে নাহলে বেতন ভাতায়, কিন্তু সব সাইডে খরচ এটা বোঝে না, এটা চিন্তা করে না। সেটা সবচেয়ে বড় কথা। শিক্ষায় সব সাইডে খরচ হচ্ছে কিনা সেটাই শিক্ষার মানকে বেশি প্রভাবিত করবে বলে আমি মনে করি পজিটিভলি। কারো 100% রিসার্চের দরকার, কারো হয়তো 60-40% রিসার্চ অ্যান্ড যারা ক্লাস নেবে ইনস্ট্রাকশন, এইভাবে থাকা দরকার। কিন্তু এই কনসেপ্ট নাই। আর সবচেয়ে বড় সংকট উচ্চশিক্ষায় হচ্ছে নিয়োগে। এটা অনেক আগের থেকে আমি দেখেছি। আমি নিজেও তো শিক্ষক হতে চেয়েছিলাম, আমারও কিছু অভিজ্ঞতা আছে, সেটা নাই বললাম। তো এটা রিক্রুটমেন্টকে স্ট্রিমলাইন করা দরকার। আমাদের একটা প্যারাডক্স আছে, ডিসেন্ট্রালাইজ করলে দেখা যায় সিরিয়াস মিসইউজ করে, আবার সেন্ট্রালাইজ করলে দেখা যায় কি আসল কাজটা হয় না। তাহলে কি করা দরকার? আপনি হয়তো বলতে পারেন যে তাহলে দুইটাই সমস্যা বললেন, সমাধান কি? আসলে ডিসেন্ট্রালাইজ করতে হবে, স্যারদের কাছে ক্ষমতা দিতে হবে। একইভাবে দুষ্টের দমন শিষ্টের পালন, যারা খারাপ করে তাদেরকে ছেটে ফেলতে হবে, তাহলে আস্তে আস্তে ইমপ্রুভ করবে, একদিনে হয় না। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। প্রকৌশলী আবু বকর হানিফ, আপনি কি পরামর্শ দিবেন? এই যে 2041 সালের মধ্যে আমাদের বাংলাদেশকে স্মার্ট দেশের রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, সেই লক্ষ্যে পৌঁছাতে অন্যতম প্রধান হাতিয়ার কিন্তু আপনার স্মার্ট এডুকেশন। তো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক তৈরিতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কি পরামর্শ আপনি দেবেন? আপনার কথা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব।
সো স্মার্ট এডুকেশনের জন্য যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন সেটা হলো স্পেসিফিক, মেজারেবল অ্যান্ড অ্যাটেইনেবল, টাইমলি অ্যান্ড রিয়েলিস্টিক অ্যান্ড টাইমলি। আমি এখানে যেটাকে রিয়েলিস্টিকভাবে আমি চিন্তা করব যে টিটিটি, ট্রেন দ্য ট্রেনার, লাইক ফ্যাকাল্টি মেম্বার্স। আপনি ইউনিভার্সিটিতে, আমি উচ্চশিক্ষার কথাই বলবো, সে গ্রামে বসে যে শিক্ষা নেবে টাউনে বসে একই শিক্ষা নিতে পারে। সে এই আপনার ইনক্লুসিভনেসটা থাকতে হবে এবং কোয়ালিটি এডুকেশন হতে হবে। সেই কোয়ালিটিটা চেক করার জন্য এখানে অথরিটি আছে, লাইক ইউজিসির মতো প্রতিষ্ঠান রয়েছে। তাহলে ইউজিসি 175 ইউনিভার্সিটি রয়েছে, তো সেখানে আসলে কি কোয়ালিটি এডুকেশন হচ্ছে কিনা, তো সেই জিনিসগুলো হতে হবে। এরপরে যেটা আইটির ক্ষেত্রেই বলেন, আপনার টেকনোলজির ক্ষেত্রেই বলেন, যেসব ভেন্ডরগুলো আছে এই ভেন্ডর সার্টিফিকেটগুলো যাতে নিতে পারে সেই সুযোগগুলো করে দিতে হবে। এবং এটা পার্ট অফ শিক্ষা যদি করা যায়, প্লাস স্কিল ডেভেলপমেন্টটাকে কারিকুলামের অংশ বিশেষ করতে হবে, কারিকুলামের বাইরে নয়, যাতে করে একটা স্টুডেন্ট ট্রিপল মিশন, ডিগ্রি, স্কিল অ্যান্ড জব ওরিয়েন্টেড হয়ে তৈরি হতে পারে। আমি গত 2 দিন আগেও চিটংয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে একটা MOU করেছি, এরকমই যে 2 বছর এখানে পড়বে, 2 বছর আমেরিকাতে গিয়ে পড়বে, বা আমাদের শিক্ষক এখানে এসে পড়াবে, এখানকার শিক্ষক ওখানে গিয়ে 1টা বা 2টা সেমিস্টার করতে পারবে। আজকেও আমি প্রাইম ইউনিভার্সিটির সাথে একটা MOU করেছি, এরকম অনেক ইউনিভার্সিটির সাথে করেছি। কারণ আমরা যেটা গত 20 বছর ধরে অর্জন করেছি এটাকে আবার ছড়িয়ে দিতে চায়, যাতে করে অন্যান্য ইউনিভার্সিটিগুলো এই সুযোগগুলো নিতে পারে। তো সর্বোপরি আমি বলবো যে মানুষ হওয়ানোর জন্য একটা স্টুডেন্ট যাতে মানুষ হয়, মরাল হয়, মরালিটি এবং এথিক, এই চিন্তাভাবনা করে যাতে সে দেশকে কিছু দিতে পারে, সে নিজের জন্য নয়, সে যেখানে যাক সেখানে সে যাতে কন্ট্রিবিউট করতে পারে। আপনি যদি একই সুযোগ সুবিধা যদি ওখানে দেন, তাহলে ওনারা ওখানে আসতে বাধ্য এবং আসবে, এবং মানে দেশকে গড়ার কাজে ওনারা নিয়োজিত, দেশ গড়ার কাজে কাজ করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, জ্ঞান সৃষ্টির পাশাপাশি শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে নৈতিক, মানবিক, দক্ষ, যোগ্য নাগরিক তৈরি করা, যারা দেশকে সত্যিকারের সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার এই উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন করতে হলে বহুমাত্রিক, সমন্বিত ও সম্মিলিত উদ্যোগ নিতে হবে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত কারণে এমনকি গ্রাম ও শহরের শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক বৈষম্য তৈরি হয়ে গেছে তা দূর করতে হবে। প্রাথমিক স্তরে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে। মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে সুযোগ সুবিধা বাড়াতে হবে। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ভালো শিক্ষকের যে প্রচণ্ড ঘাটতি দেশে তৈরি হয়েছে তা পূরণে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করতে হবে। পরীক্ষা নির্ভরতা দূর করে দেশের শিক্ষা ব্যবস্থাকে স্কিল ডেভেলপমেন্টে জোর দিতে হবে। ইন্ডাস্ট্রি এবং একাডেমির সঙ্গে কোলাবোরেশনের ব্যবস্থা করতে হবে। ক্রমবর্ধমান শিক্ষিত অথচ নিষ্ক্রিয় তারুণ্যকে প্রযুক্তি নির্ভর পেশার প্রতি আকৃষ্ট করে প্রয়োজন মাফিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।